আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হাড় কাঁপানো আর ধূসর কুয়াশার চাদরে ঢাকার রাজধানী সহ সারা দেশ। ঢাকায় এবছরে সর্বনিম্ন 12.5 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি মাসে 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহে 4 থেকে 6 ডিগ্রিতে তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা আছে। যুবথুবু শীতে স্থবির জনজীবনে অসহায় ছিন্নমূল মানুষ। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। ভোর হলেও দেখা মেলেনি সূর্যের। কুয়াশার ভেতর দিয়ে হেঁটে চলা শুরু হাড় কাঁপানো শীত উপেক্ষা করে। তীব্র শীত শহর জুড়ে নামিয়ে এনেছে এক নিষ্ঠুর নীরবতা। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলতে শুরু করেছে গাড়ি। রাজধানীবাসী বলছে, সব বছরের রেকর্ড ভাঙিয়ে দিয়েছে এবারের শীত। এবার আবহাওয়া খুবই ভয়াবহ, বলা যায় যে প্রতিবারের চাইতে এবারের অনেক শীত। আমিও ঢাকায় আছি অনেকদিন যাবত, কিন্তু এবছরের শীতটা একটু বেশি। এমন শীতে সব থেকে বেশি ভোগান্তিতে দিনমজুর আর খেটে খাওয়া মানুষ। তাই তো রিক্সা চালানো বাদ দিয়ে আগুন জ্বালিয়ে একটু নেয়ার চেষ্টায় রিক্সা চালক পলাশ। এবার বছরে প্রচুর শীতের কারণে তো চালান যায় না, আগুন পোড়ানোর লেগে আইলাম মামা। শীতের জন্য না, শুধু এখানে একটু রিল্যাক্সও করতে আসছি, যেমন আমাদের বাড়িঘর তো নাই। আবার কেউ কেউ রাস্তায় আগুন জ্বালিয়েছে কিছুটা শীত নিবারণের চেষ্টায়। পুরো ঠান্ডা গেছে, হাত পাও ঠান্ডা, না পারে আগুন ধরাইছি। রাস্তাঘাটে মানুষ খুবই কম বাইরে, অবস্থা খুবই খারাপ, ইনকাম কম। সারাদিন যে পরিশ্রম করি এই শীতের জন্য মানে করতেই না, এই জন্য আগুন ধরাইছি। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। সারা দেশে হতে পারে 2-1টি তীব্র শৈত্যপ্রবাহ। যে পরিস্থিতি এখন দেখা যায়, এটা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে। জানুয়ারি আমাদের শীতলতম মাস, সেক্ষেত্রে তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের যে দীর্ঘমেয়াদী পূর্বাভাস, যেখানে আমরা বলছি তার 2 থেকে 3টে আপনার মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ এবং 1 থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শীত থেকে বাঁচতে বিত্তবানদের একটু সহায়তায় পারে কারো উষ্ণতা বাড়াতে। তাই তো সবাইকে এগিয়ে আসার আকুতি ছিল অনেকের মুখে। বুড়া মানুষ আর আমি কি কাজ করা পারি বাবা। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলার জনজীবন। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। এর মধ্যে পাবনা, ঈশ্বরদী সহ আশপাশের এলাকায় 9.3 ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গা ও কুড়িগ্রামে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এদিকে গেল 3 দিন ধরে পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। 10.3 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। দিনাজপুর সহ আশপাশের এলাকায় 94% বাতাসের আর্দ্রতা সহ 10.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। বেগম খালেদা জিয়ার দেখানো পথে দেশকে নতুন দিগন্তে নিয়ে যাবেন তারেক রহমান, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম জিয়ার আদর্শ ও তার দেখানো পথ ধরে এগিয়ে যাবে বিএনপি। সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে মহিলা দলের নেতৃত্বের সঙ্গে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তিনি। অভিযোগ করেন, কারাগারে ইচ্ছাকৃতভাবে ভুল চিকিৎসা দিয়ে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল, যা ছিল অশুভ কারসাজি। এদিকে মৃত্যুর 4র্থ দিনেও বেগম জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করেছে জাতি। তিনি যে প্রেরণা, তিনি যে নিজে যন্ত্রণা সহ্য করে, অত্যাচার সহ্য করে তিনি তার পতাকাকে উড্ডীন রেখেছিলেন, সেই যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে। আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। বিএনপি চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ফেনী, বরিশাল, পিরোজপুর, যশোর, পাবনা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আপসীন সদ্য প্রয়াত এই নেত্রীর আদর্শ ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান।
প্রিয়নেত্রীর আত্মার মাগফেরাত কামনায় বরিশাল নগরীর সদর রোডে বিএনপি জেলা ও মহানগর কার্যালয় চত্বরে আয়োজিত দোয়া অনুষ্ঠানে যোগ দেন বরিশাল ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান সরোয়ার। বেগম খালেদা জিয়ার নিজ জেলা ফেনীর ফুলগাজীতে কুলখানির আয়োজন করেন দলটির মনোনীত প্রার্থী রফিকুল আলম মজনু। এ সময় প্রয়াত নেত্রীর স্বপ্ন বাস্তবায়নে সবার সমর্থন কামনা করেন এই নেতা। বেগম খালেদা জিয়ার যে আমানত আমাকে দেওয়া হয়েছে, ইনশাল্লাহ আমার জীবনের বিনিময় হলো সেই আমানতকে রক্ষা করে আগামী দিনে এই এলাকার মানুষের পাশে থেকে এই এলাকার মানুষের উন্নয়ন করব। সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে যশোরের মনিরামপুর কেন্দ্রীয় মসজিদ সহ উপজেলার বিভিন্ন স্থানে। কোনো না কোনো ভাবে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পেছনে, উন্নয়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে টাউন ক্লাব টেনিস গ্রাউন্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে স্থানীয় বিএনপি ও এলাকাবাসীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাকিব আল হাসান, RTV। বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই। হাদি হত্যার সাথে জড়িতদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। দুপুরে মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, এখনও শতভাগ নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না আসামিরা কোথায় আছে। খুব সুনির্দিষ্ট জায়গা যদি চিহ্নিত করা যেত তাহলে বলা যেত ভারতে আছে তারা। বিচার হচ্ছে এমন একটা জিনিস যেটা নিয়ে তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই, তবে অবশ্যই আমরা চেষ্টা করবো ফেরত নিয়ে আসতে। এখনও কিন্তু আমরা 100% নিশ্চিন্তভাবে বলতে পারছি না, অন্তত হোম থেকে আমাকে এটা বলে না যে অমুকখানে আছে সে গিয়ে। আমরা ইন্ডিকেশন পেয়েছি ইন্টারোগেশন থেকে যে তারা সম্ভবত পার হয়ে গেছে। তো খুব সুনির্দিষ্ট জায়গা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে বলতে পারতাম ভারতকে যে অমুকখানে আছে তাকে ধরে দিয়ে দাও। পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সেগুলো অতিক্রম করে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সিলেট প্রেস ক্লাবে PIB আয়োজিত নির্বাচন প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভোটের সময় বিভিন্ন জায়গাতে কিছুটা রাজনৈতিক উত্তেজনা থাকে, তবে আশা করা যায় এসব উতরে যাওয়া সম্ভব। পরিবর্তন আসবে এইগুলো তুলে ধরা আমাদের নির্বাচন সংক্রান্ত অনেক পরাজিত শক্তি কিছু বাধার সৃষ্টি করতে পারে, সে বাধাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। ভোটের ক্ষেত্রে যে কিছু কিছু চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় জনমত গড়ে তুলতে পারে সরকার এবং গণমাধ্যম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিল শেষে সম্ভাব্য প্রার্থীদের হলফনামা যাচাই বাছাই চলছে দেশজুড়ে, যা শেষ হবে আগামীকাল। প্রার্থীদের হলফনামায় ঋণখেলাপি, আয়কর জটিলতা, ভুল তথ্য এবং 1% ভোটারের সমর্থনে অসঙ্গতি থাকলে মনোনয়নপত্র বাতিল করছেন রিটার্নিং কর্মকর্তারা। মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে সম্ভাব্য প্রার্থীরা কমিশনে আপিল দায়ের করতে পারবেন 5 থেকে 9 জানুয়ারির মধ্যে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন দেশের বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীরা। বেশিরভাগ জেলায় যাচাই বাছাই শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নেত্রকোনা 1 আসনে বিএনপির মনোনীত ব্যারিস্টার কায়সার কামালের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। পুলিশ বিভাগের প্রতিনিধি আছেন। টাঙ্গাইল 5 আসনে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল 2-এ বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টুর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সদরের মানুষের প্রতি আহ্বান জানাবো, আপনারা ভোট কেন্দ্রে আসবেন,
ভোট দিবেন এবং আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ যাতে প্রতিষ্ঠিত হয় দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, সেই ব্যাপারে সকলেই সজাগ থেকে। দিনাজপুরের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সদর ৩ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আসনে দলটির বিকল্প প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নথিতে ভুল থাকায় মেহেরপুর ১ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট কামরুল হাসান, বিএনপি নেতা আমিরুল ইসলাম এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ সহ ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে এই আসনে নির্বাচনের বৈধতা পেয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মাসুদ অরুণ। লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে চলছে হলফনামা যাচাই বাছাই কার্যক্রম। এ পর্যন্ত একজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এখানে আমরা আবেদনপত্র পেয়েছি ১০টি, জমা পড়েছে 9টি, একটি জমা পড়ে নাই। বিভাগীয় নগরী রংপুরে তৃতীয় দিনের মতো চলছে মনোনয়ন যাচাই বাছাই। রংপুর ৫ আসনে ১১ জনের মধ্যে ৯ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। সকলে সম্মিলিতভাবে কাজটি করেছি। সরকারের বিভিন্ন বিভাগ থেকে কর্মকর্তাগণ এখানে উপস্থিত ছিলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণও এখানে উপস্থিত ছিলেন। বরিশালে ৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। এছাড়া অসঙ্গতি থাকায় 10 প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। ময়মনসিংহে ১১টি সংসদীয় আসনের মধ্যে 4টি আসনে যাচাই বাছাই চলছে। বাকি 7টি আসনে 8 জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। 12 ফেব্রুয়ারি নির্বাচন, একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাইয়ের তৃতীয় দিনে শরীয়তপুর 3 আসনে 1 জনের মনোনয়ন বাতিল ও 3 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের 6টি আসনের মধ্যে 3টি আসনের মনোনয়ন যাচাই বাছাই করা হয়েছে, যেখানে 19 প্রার্থীর মধ্যে 6 জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। নড়াইল 1 এবং নড়াইল 2 আসনে মোট 24 প্রার্থীর মধ্যে 9 জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বরগুনার 2টি সংসদীয় আসনে 18 জন প্রার্থীর মধ্যে 5 জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং অফিসার তাসলিমা আক্তার। ঝালকাঠি জেলার 2টি আসনে বিএনপি, জামাত, স্বতন্ত্র মিলিয়ে 13 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে 8 জনের। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে গোপালগঞ্জের 3টি আসনে 9 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে 4 জনের। আব্দুল হামিদ, RTV। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতে আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ চায়ের কাপে নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডার নির্বাচন এবারের পর্বে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সাথে জমে উঠেছে এর আলোচনা ও সমালোচনা। তা নিয়ে এবারের আড্ডায় আমি উপস্থিত হয়েছি মাদারীপুর 2 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আমি মনে করি এই নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক এবং সেই নির্বাচনে যেই দলই ক্ষমতায় আসুক তারা যেন ক্ষমতায় আসার পরে সাধারণ মানুষের অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এবং সহ মোট যে 6টি মৌলিক অধিকার রয়েছে সেই অধিকারগুলোকে নিয়ে তারা কাজ করে। আগে যে নির্বাচনগুলো ফ্যাসিস্ট আমলে হয়েছিল সেটি একপক্ষ হয়েছিল। এবার আসলে যেমন জামাত, বিএনপি বা জামাতের সাথে যে 8টি ঐক্য দল রয়েছে, আশা করা যায় এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এটি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এটাই আমি মনে করি। এবারে নির্বাচনে এমন একজন প্রার্থী চাই যে দেশ এবং জনগণের জন্য কাজ করবে, আমরা তেমন একজন প্রার্থী চাই। 24-এর গণঅভ্যুত্থানের পরে এই বহুল প্রত্যাশিত নির্বাচন, যেই নির্বাচনটা মূলত তরুণদের হাত ধরেই এসেছে এবং এই নির্বাচনটা যেন সুষ্ঠু নিরপেক্ষ হয়, এই জন্যই তরুণদের প্রত্যাশা। তরুণরা সবসময় চায় একজন ভালো প্রার্থী, মানে যোগ্য এবং সৎ এবং দায়িত্বশীল প্রার্থী আসুক নির্বাচনের মাঠে এবং তারাই প্রতিদ্বন্দ্বিতা করুক। এখানে যেটা করতে হবে, বিশেষ করে তরুণ ও নতুনদের ভোটে আগ্রহ বাড়াতে যেটা সবচেয়ে পাওয়া দরকার, সেটা আমরা মনে করি। যারা আইসিটি নিয়ে ভাবে এবং তরুণদের নিয়ে ভাবে এবং সৎ নিষ্ঠাবান ব্যক্তি, তাকে আমরা এমপি হিসেবে দেখতে চাই। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।
পর্দা উঠল 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী এ মেলা উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, এ মেলার মাধ্যমে বাংলাদেশ উৎপাদিত পণ্য রপ্তানিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং নীতির সহায়তা আরও কার্যকর হবে। এবারে বাণিজ্য মেলায় ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং, মালয়েশিয়া সহ 11টি বিদেশি প্যাভিলিয়ন অংশ নিচ্ছে। আরও জানাচ্ছেন এআর বাদল। পৌষের কনকনে শীতের মধ্যেই উদ্বোধন হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার জুড়ে ঐতিহ্যবাহী এ মেলার বিশাল আয়োজন। উদ্বোধন শেষে বাণিজ্য উপদেষ্টা বলেন, এ মেলার মাধ্যমে বাংলাদেশের পণ্য বিদেশিরাও ব্যবহারের সুযোগ পাবেন। নানা পণ্য রপ্তানির মাধ্যমে আসবে বৈদেশিক মুদ্রা। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন বাজার সম্পর্কে ধারণা লাভ, আন্তর্জাতিক মান ও প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং পণ্য উন্নয়নের সুযোগ পাবেন। আমি আশা করি উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাণিজ্য মেলাকে সফল করে তুলবে এবং দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুবিধা অব্যাহত থাকবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং বিশ্বের সকল দেশের সাথে বাণিজ্যিক সুসম্পর্ক জোরদার করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। দেশের রপ্তানি পণ্য বহুমুখীকরণের পদক্ষেপ হিসেবে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। এর মধ্যে রপ্তানিতে অবদান ও সম্ভাবনার বিষয় বিবেচনাক্রমে বিভিন্ন পণ্য খাতকে যথাক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার খাত ও বিশেষ অগ্রাধিকার খাত হিসেবে ঘোষণা করা হয়। এবারের মেলায় দেশ বিদেশের উদ্যোক্তাদের 324টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। গত 1 জানুয়ারি বাণিজ্য মেলা উদ্বোধনের কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে উদ্বোধন অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল। এআর বাদল, RTV, ঢাকা। দর্শক, জেলা সংবাদের বাকি অংশ দেখতে থাকুন RTVর ফেসবুক পেজে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM রুবেল মাহমুদ। রুবেল, উদ্বোধনী দিনে বাণিজ্য মেলার কেমন অবস্থা দেখছেন? মেলায় যাতায়াতে আগ্রহীদের জন্য এবারও কি ব্যবস্থা রাখা হয়েছে কিনা, বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ সিনথিয়া। আমি আপনাকে যেমনটা জানাচ্ছিলাম, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 30তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026-এ, যেটা হচ্ছে যে এখন রূপগঞ্জের যে পূর্বাচল এলাকাটি রয়েছে, সেই পূর্বাচল এলাকায় কিন্তু এবারের বাণিজ্য মেলাটি এবার মানে কঠিন একটি সাজিয়েছে এখানকার এবার যে বাণিজ্য মেলাটি। আরেকটি বিষয় হচ্ছে যে আরেকটি জিনিস জানতে চেয়েছেন, যেটি হচ্ছে যে যারা দর্শনার্থীদের জন্য যে কোনো ব্যবস্থা রয়েছে কিনা। এবার কিন্তু বিআরটিসি যে বাসগুলো, শাটল বাসগুলো রয়েছে, সেই শাটল বাসগুলো কিন্তু কুড়িল থেকে একেবারে এখানে আমাদের যেই পূর্বাঞ্চলের যেই বাণিজ্য মেলাটি রয়েছে, সেখানেই কিন্তু প্রতিনিয়ত ঘন্টায় ঘন্টায় কিন্তু সেই বাস থেকে ছেড়ে যাচ্ছে, আবার এখান থেকে তাদের নিয়ে আসছে। তবে একটি বিষয় থাকার কারণে কিন্তু যার ফলে আপনার একটু কনকনে ঠান্ডা একটি অবস্থান আসলে মানুষের মধ্যে রয়েছে। তবে যে ঠান্ডার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক লোক কিন্তু এখন অবস্থান করছেন যে বাণিজ্য মেলার দিকে। তবে একটি বিষয় হচ্ছে যে এবারের বাণিজ্য মেলা কিন্তু দেখা যায় যে 324টি যে স্টল রয়েছেন, প্যাভিলিয়ন রয়েছেন, তারই মাঝখানে দেখা যায় যে এখানে দেশি বিদেশি সহ ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং সহকারে বেশ কিছু কিন্তু দেশের বাইরের প্যাভিলিয়ন এখানে রয়েছে। তারা কিন্তু বলছে যে আসলে এবারের যে রাষ্ট্রীয় 3 দিনের শোক থাকার কারণে কিন্তু দেখা যায় যে তাদের এই যে 1 তারিখে বাণিজ্য মেলাটি শুরু হওয়ার কথা রয়েছিল, দেখা যায় সেই 1 তারিখের জায়গায় আজকে 3 তারিখে কিন্তু আজকে উদ্বোধন করা হয়েছে। তবে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কিন্তু যে প্রশাসনিক ভাবে কিন্তু ভালো একটি ব্যবস্থা রাখা হয়েছে এবং প্রায় 950 এখানে কিন্তু সর্বক্ষণ মোতায়েন থাকবে, এমনটাই কিন্তু আমাদের বাণিজ্য মেলার কর্তৃপক্ষরা জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানকার যে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছেন, তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন এখানে মোবাইল কোর্টের মাধ্যমে আমরা সর্বোচ্চ ভাবে যে আসলে যে এখানকার সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। তো এই ছিল আমার কাছে আজকের প্রথম দিন বাণিজ্য মেলা থেকে সর্বশেষ সংবাদ। সিনথিয়া, ধন্যবাদ।
দেশের 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। বেলা 11টায় যশোরের কেশবপুরে মধ্যকুল এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সহ 2 জন নিহত হয়েছেন। সকালে গোপালগঞ্জের ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে বরিশালের রূপাতলী এলাকায় ঝালকাঠি বরিশাল মহাসড়কে ট্রাকের চাপায় 2 জন বাইক আরোহী নিহত হয়েছেন। এদিকে গেল রাতে বাগেরহাটের খুলনা ঢাকা মহাসড়কের পালেরহাট এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে 1 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। দেশের 2 জেলায় 2 জন মারা গেছেন। সকালে বান্দরবানে বন্য হাতির আক্রমণে আব্দুস সালাম নামে এক টিউবওয়েল মিস্ত্রির মৃত্যু হয়েছে। জেলার নাইখংছড়ি উপজেলার বাইশাড়িতে লম্বাবিল তিতারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হওয়ার পর এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত যুবকের নাম রিপন মিয়া, তার বাড়ি উপজেলার কালিঙ্গা গ্রামে। মেহেরপুরের একটি টেলিকম দোকানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নগদ 1,90,000 টাকা ও 4টি মোবাইল ব্যাংকিংয়ের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে ব্যবসায়ের অন্তত 4 লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় দোকান মালিককে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করেছে ডাকাতের দল। গেল রাতে জেলার সদর উপজেলার 13ঘড়িয়া টাওয়ার পাড়ায় এ ঘটনা ঘটে। আহত টেলিকম ব্যবসায়ীর নাম নাহিদ ইসলাম। ঘটনার পর তাকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে। আমার 3 জন লোক তার দোকানে আসার পর তাকে ওই যে তার মোটরসাইকেলের সাথে টাকার ব্যাগ ছিল, 1,90,000 টাকার একটা ব্যাগ ছিল, এই ব্যাগটা নিয়ে যায়। কারা আপনারা এই কথা বলেছি, আর 2 জন আমাকে এক অলরেডি মারতে তেড়ি চলে এসেছে। বৃষ্টি ছাড়াই বছর জুড়ে পানিতে ডুবে থাকে সাভারের রাজাবাড়ি উলাইল আঞ্চলিক সড়কটি। ময়লা দুর্গন্ধে ভরা সড়কটি একবারেই চলাচলের অনুপযোগী। বাড়তি ভাড়া দিয়েও পাওয়া যায় না যানবাহন। জলাবদ্ধতার কারণে বন্ধ হয়ে গেছে সড়কের পাশে গড়ে ওঠা অনেক ব্যবসা প্রতিষ্ঠান। সড়কের এমন দশার পেছনে অপরিকল্পিত ড্রেনেজ আর শিল্প কারখানার নিষ্কাশিত পানিকে দুষছেন স্থানীয়রা। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। বৃষ্টি ছাড়াই সড়কের এমন বেহাল দশা দেখে মনে হতে পারে এলাকাটি হয়তো বন্যা কবলিত, কিন্তু না, এমন চিত্র সাভার পৌরসভার রাজাবাড়ি ও উলাইল আঞ্চলিক সড়কের। সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত, তবে নির্মাণ ত্রুটি, ড্রেন পরিষ্কার ও নজরদারি না করায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। স্বাভাবিক যানবাহন চলাচল বন্ধ 1 বছরের বেশি। এতে বাধ্য হয়েই পচা ও দুর্গন্ধযুক্ত পানির মধ্য দিয়েই হাঁটতে বাধ্য হয় স্থানীয় বাসিন্দা ও কয়েকটি কারখানা শ্রমিকরা। মার্কেটের পানি যখন ছাড়ে তখন এই রাস্তার মধ্যে প্রায় হাঁটু পানি হয়ে যায়। বাজার করে বাসায় যেতে পারি না, আবার দেখেন রিস্কে আসে না, যাতায়াতের অনেক সমস্যা হয়। নোংরা পানির জন্য আমরা চলাচল করতে পারি না, মসজিদে যেতে পারি না, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ি। একসময় সড়ক ঘেঁষে জলাশয় থাকলেও প্রভাবশালীদের দখল ও ভরাটে তা এখন নিশ্চিহ্ন। ময়লা পানিতে মশা মাছির প্রজনন বৃদ্ধি পাওয়ায় বেড়েছে রোগবালাই। দোকানে মালামাল আনতে না পারায় ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরাও। ব্যবসা করতে আমরা পারতেছি না, লোকজনের যাতায়াতের সমস্যা, আমরা খুব দুরবস্থার ভিতরে আছি। কাস্টমাররা তো আমরা পাই না, তারপরে আমাদের মালামাল আনতে পারি না। জনগণের ভোগান্তি নিরসনে দ্রুত সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস সাভার পৌর প্রশাসকের। সড়কের কি কি বিষয় লাগবে সে বিষয়ে একটা এস্টিমেট প্রস্তুত করে এরপর আমরা ধাপে ধাপে যেগুলো অতি জরুরি রাস্তা সেগুলো আমরা সংস্কার করব। ড্রেনেজ সিস্টেমও ঠিক নেই, তো আমি ড্রেনেজ সিস্টেমটা ঠিক করব এবং রাস্তা খুব দ্রুত আমরা উঁচুকরণের যে কাজটা সেটা আমরা করব। আশ্বাস নয়, চলাচলে ভোগান্তি নিরসনে দ্রুত প্রশাসনের কার্যকর ব্যবস্থা চান স্থানীয় বাসিন্দারা। সুলাইমান কবির, RTV। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিলাসছড়া চা বাগানের পাহাড়ি নদীর ওপর একটি ব্রিজের অভাবে দুর্ভোগে পর্যটক সহ স্থানীয় হাজারো মানুষ। বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন শিশু, বৃদ্ধ সহ নানা বয়সের মানুষ। প্রায় 20 ফুট উঁচু বাঁশের সাঁকোটি যে কোনো সময় ভেঙে পড়ে ঘটতে পারে প্রাণহানি। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান।
নদীর দুই পাড় যুক্ত করতে বটগাছের নিচে ঝুলে থাকা দুটি ডালে বাঁশ বেঁধে একটি অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করেছেন স্থানীয়রা। প্রায় ২০ ফুট উঁচু এই নড়বড়ে সাঁকো দিয়েই পারাপার হচ্ছেন শিশু ও বৃদ্ধ সহ নানা বয়সের কয়েক হাজার মানুষ। সুস্থ আমি পারিতে পারি না, আমার ধৈর্য পার করে। আমরা নিজেরাই বানাইছি একটা বাঁশের পোল, এটা দিয়ে মানুষ আমরা আসা যাওয়া করে রিক্সের উপরে। বর্ষায় পাহাড়ি ঢলে ভেসে যেতে পারে এই সাঁকো, এতে বিচ্ছিন্ন হয়ে পড়বে পুরো এলাকা, ঘটতে পারে প্রাণহানির মতো ঘটনা। ভয়ে অনেকেই উঠছেন না এই সাঁকোতে। অনেক মনে করেন রুগী টুগি নিয়ে যেতে পারি না, এটা মনে করেন আমরা অনেকের দুঃখ কষ্ট। যখন পুল ভেঙে যায় তখন আমরা স্কুল যেতে পারি না, স্কুল বন্ধ হয়, পুল পার হয়ে আমরা যাইতে হয় স্কুলে। ভোগান্তির কথা জানান ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই নেতা। প্রশাসনের পক্ষ থেকে বহুত আগে এই বিলাসরা গাঙ্গের উপর একটি রাস্তা করে দেওয়া হয়েছিল, আরসি ঝালাই রাস্তা, যা ইতিমধ্যে সরার উপর ভেঙে যাওয়ায় তারা বিকল্পভাবে একটি সাঁকো করেছে। ঝড় তুফান হলে তখন তারা ওই রাস্তাতে যেতে পারে না, তখন সাঁকোতে যেতে হয়। ভোগান্তি লাঘবে দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। সাকিব আল হাসান, RTV। বিদ্যুৎ বিভ্রাট ও লো ভোল্টেজের ফলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে চলেছে বরগুনার পাথরঘাটাবাসীর। জনদাবির প্রেক্ষিতে উপজেলাটিতে নির্মিত হচ্ছে 40 মেগাওয়াট সম্পন্ন অত্যাধুনিক সাবস্টেশন। এই পদক্ষেপকে যুগান্তকারী বলছেন স্থানীয়রা। বরগুনার পাথরঘাটা থেকে তাহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সরবরাহ জটিলতায় ভুগছিল দেশের সমুদ্র উপকূলীয় উপজেলা বরগুনার পাথরঘাটার সাধারণ মানুষ। এতদিন দৈনন্দিন জীবনযাপন আর ব্যবসা বাণিজ্যে অনিয়মিত বিদ্যুৎ বিভ্রাট ও লো ভোল্টেজের কারণে চরম ভোগান্তি পোহাতে হয়েছে স্থানীয়দের। অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে। 20 কোটি 28 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে 40 মেগাওয়াট সম্পন্ন আধুনিক সাবস্টেশন, যেখানে থাকবে নতুন ভবন, পাওয়ার ট্রান্সফরমার এবং সর্বাধুনিক বৈদ্যুতিক সরঞ্জাম। ভোল্টেজ পাইতাম না এবং এখানে বরফ উৎপাদন সহ যে কলকারখানা ছিল তার চলাচলে খুব কষ্ট হইতো। তো এখন বর্তমানে হাই ভোল্টেজের একটি গ্রিড লাইন বরগুনা জেলা শহর থেকে পাথরঘাটায় আসতেছে, এখানে একটা নতুন সাবস্টেশন হচ্ছে। তো এতে আমাদের এই এলাকার মানুষের অনেক সুবিধা। আমাদের লো ভোল্টেজের কারণে আমার 2 বছরে প্রায় 5টা মোটর ক্ষতিগ্রস্ত হয়েছি, মোটর পুড়ে গেছে। মৎস্য শিকার করে, বরফ কলে বরফ দরকার, বিভিন্ন ধরনের উৎপাদনের ক্ষেত্রে পাথরঘাটায় এই সাব স্টেশনটি এই জাতীয় গ্রিডের আওতায় থাকার কারণে অনেক উপকৃত হবে। আগামী 1 বছরের মধ্যে এই সাব স্টেশনের সুবিধা পাওয়া যাবে বলে জানান এই কর্মকর্তা। সাবমেরিন কেবলের মাধ্যমে বরগুনা গ্রিড থেকে একটা লাইন এখানে পাথরঘাটায় আনতেছে, এতে প্রায় 40 কোটি টাকার মতো আমাদের সরকার পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব অর্থায়নে ব্যয় হবে। আগামী বছর পুরাটাই লাগবে এবং ইয়ার যে কাজটা এটা হয়তো আগামী বছরের শেষের দিকে বা এর পরের বছরের মধ্যে আমরা সমাপ্ত করতে পারবো বলে আশা করতেছি। সাবস্টেশনটি চালু হলে উপজেলায় ঘন লোডশেডিং, লো ভোল্টেজ আর ভান্ডারিয়া থেকে বিদ্যুৎ সরবরাহের জটিলতা থাকবে না। এই সিদ্ধান্তে পাথরঘাটার মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক পরিবর্তন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তি পরীক্ষা কমিটির তথ্য মতে ডি ইউনিটের আওতায় সমাজবিজ্ঞান অনুষদের 9টি বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ এবং শিক্ষা ও গবেষণা বিভাগ সহ মোট 12টি বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সারা দেশে 3টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গেল 3 মাসে সিরাজগঞ্জে আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে অন্তত 15টি। ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্রের পাশাপাশি এসব সংঘর্ষে ব্যবহৃত হচ্ছে লেজার লাইট। ঘটছে হতাহতের ঘটনা, ভাঙচুর হচ্ছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। স্থানীয় সব কোন্দল ও উত্তেজনা নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। সিরাজগঞ্জ সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের পাড়া ও মহল্লায় প্রায়ই ঘটছে দফায় দফায় সংঘর্ষের ঘটনা। গেল 3 মাসে সর্দারপাড়া, ভাঙ্গাবাড়ি, হোসেনপুর, ধানবান্ধি, পটুয়াবাড়ি, একডালা, গয়লা ও বনবাড়িয়া সহ বিভিন্ন মহল্লায় অন্তত 15টি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসব সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি দেশীয় অস্ত্র নিয়েও সংঘর্ষে লিপ্ত হচ্ছে মহল্লাবাসী। রাতের সংঘর্ষে ব্যবহার হচ্ছে লেজার লাইট। উভয় পক্ষে ঘটছে হতাহতের মতো ঘটনা, ভাঙচুর করা হচ্ছে বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। প্রশাসন, জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ ও আইনি ব্যবস্থা গ্রহণ করেও থামানো যাচ্ছে না এসব সংঘর্ষ। এ ধরনের সংঘর্ষ জাতীয় নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন স্থানীয়রা। মীমাংসা করে দেয়, আবার টল টুকরা নিয়ে হেরে বাজায়, এরকম ক্ষতিগ্রস্ত করে। আমাদের এই জায়গা কাটা অফ দেয় মারামারি কিছুদিন ধরে থেমে গেছে, আজকালের জন্য থেমে গেছে, আবার যে কখন লাগবে জানি না। সবকিছু ঘরে দেখান তাও টেনে বাইকে নিয়ে গেছে। প্রশাসন সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান এই নেতার। আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর পাশাপাশি আমরা যারা সামাজিক ওয়ার্ক করি, আমরা যারা রাজনীতি করি, সকলের দায়িত্ব এই মারামারি নিষ্পত্তির জন্য এগিয়ে আসা। আইন প্রয়োগ ও মীমাংসার মাধ্যমে সংঘর্ষ বন্ধের চেষ্টা করা হচ্ছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা। যে পাড়ায় পাড়ায় মারামারি হয়, সেখানে আমরা চেষ্টা করি দুই পক্ষের বিবাদমান পক্ষগুলোকে নিয়ে প্রথমে আলোচনা করার চেষ্টা করি এবং আলোচনা করে চেষ্টা করি তাদের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য। যদি আলোচনায় যদি কোনো সফল সমাপ্তি না আসে, তাহলে আমরা পরবর্তীতে যেটা আইনানুগ যে ব্যবস্থা, সে ব্যবস্থা করি। রক্তক্ষয়ী এসব সংঘর্ষের সংক্রমণ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়ার আগে প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা কামনা সিরাজগঞ্জবাসীর। সাকিব আল হাসান, RTV। অতিরিক্ত লাভের আশায় এবার ভরা মৌসুম শেষে শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন কুড়িগ্রামের কৃষকরা। বাজারে আগাম সবজি সরবরাহ কম থাকায় বেশি দামে বিক্রির প্রত্যাশায় ভরা সবজি চাষে আগ্রহী হচ্ছেন তারা। তবে এতে লাভের পাশাপাশি ক্ষতির সম্ভাবনাও রয়েছে। এদিকে মৌসুম পরবর্তী বাজার ধরতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কুড়িগ্রাম সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। উত্তরা জেলা কুড়িগ্রামে চলছে শীতের তীব্রতা। তারপরও মাঠ জুড়ে সবজির চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, সিম, আলু সহ বিভিন্ন সবজি চাষে ঝুঁকছেন অনেকেই। মৌসুমের শুরুতে অতিরিক্ত সরবরাহের কারণে সবজির দাম কম থাকে, কিন্তু মৌসুম শেষে বাজারে সবজির সংকট দেখা দিলে দাম বাড়ে কয়েক গুণ। আর সেই সুযোগ কাজে লাগাতে মৌসুম পরবর্তী চাষে আগ্রহ বাড়ছে বলে জানান কৃষকরা। আমি আমন ধান না করিয়া শশা লাগাইছি। এই সবজি লাগায়া মনে করেন হাটে নিয়ে যা বিক্রি করি, খুচরে বিক্রি করিয়া যা ইয়ে দিয়ে চলি। সবজি দিয়ে আবাদ করি, আবাদ এর ফসলে আমরা খাই, ফির আবার আবাদ করি, আবার ফির খাই, লাভ আছে। মৌসুম পরবর্তী বাজার ধরতে কৃষককে পরামর্শ দিচ্ছেন এই কৃষি কর্মকর্তা। আমরা কৃষককে পরামর্শ দিচ্ছি যাতে তারা লেট বাজারটা ধরতে পারে এবং লেটে আবার সিম, ফুলকপি এগুলো তাদেরকে আবাদ করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি। তাহলে কৃষকরা আবার লেট বাজারে তারা লাভবান হতে পারবে বলে আশা করছি আমরা। চলতি মৌসুমে রাজারহাট উপজেলায় শাকসবজির লক্ষ্যমাত্রা ছিল 765 হেক্টর, আর ডিসেম্বর পর্যন্ত অর্জন হয়েছে 530 হেক্টর। আবরার মাহি, RTV। দিনাজপুরের হিলিতে বিভিন্ন গ্রামীণ সড়কের দুই পাশের শত শত গাছ শুকিয়ে মরে যাওয়ায় তীব্র ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ পথচারী ও যাত্রীরা। বারবার প্রশাসনকে বলেও কোনো সমাধান মিলছে না বলে অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধিদের। মৃত গাছ অপসারণ এবং নতুন করে পরিবেশ বান্ধব বৃক্ষরোপণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। দিনাজপুরের হিলি প্রতিনিধি আব্দুল আজিজের প্রতিবেদন জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। দিনাজপুরের হিলিতে এলে চোখে পড়ে সারি সারি গাছের কঙ্কাল। বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের দুই পাশে মরে শুকিয়ে আছে অসংখ্য ইউক্যালিপটাস ও মেহগনি গাছ। এ চিত্র দীর্ঘ 10 বছরের। সামান্য বাতাসে সড়কে ভেঙে পড়ছে গাছের মরাটাল। পুরো গাছ উপড়ে পড়লে ঘটতে পারে বড় ধরনের বিপদ। কিছু গাছ পড়ে আছে সড়কের পাশের ফসলি জমিতে। এতে যেমন ক্ষতি হচ্ছে ফসলের, তেমনি জমি চাষাবাদের সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদেরও। মরে যাওয়া গাছগুলো অপসারণের জন্য স্থানীয় বন বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবগত করা হলেও এখনো পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি অভিযোগ স্থানীয়দের। এই রাস্তার গাছ এগুলা তো সবই তো মরে গেছে। এখানে স্কুলের ছাত্রছাত্রী এখান দিয়ে হাঁটে যায়। এটা আমরা চাই সরকারের মাধ্যমে গাছগুলা কাটে এখান থেকে নিয়ে যাক। এই মরা গাছগুলি কখন ভাঙিয়ে জমির উপর পড়ে, আবার জমির ধান নষ্ট হওয়া যায়, স্কুলে বাচ্চারা যায় ভয় ভিতর করে। বিভিন্ন কাজে লাগালেই ভালো হয়। তাছাড়া এগুলা রাস্তার সাইডে মরা গাছ থাকলে হয়তো কখন বাতাসে কার উপরে ভাঙলে পড়লো। আমি এই স্কুলে প্রতিদিন যাই, রাস্তায় ভয় লাগে। এদিকে আইন শৃঙ্খলা মিটিং এ একাধিকবার এ বিষয়ে আলোচনা করলেও সমাধান আসেনি বলে জানান আলিহাট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান। কোনো গাছ হেলে পড়ে গেছে বিল্ডিং এর উপর, সেগুলা গাছ কর্তনের বিষয়ে
আসলে আইনে খুব জটিলতা হয়ে গেছে। তো আমি আশা রাখবো আমাদের নতুন যে ইউনো স্যার আসছে বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখে গাছগুলো খুব দ্রুত অপসারণ করার ব্যবস্থা করবে। মৃত গাছ অপসারণ এবং নতুন করে পরিবেশ বান্ধব বৃক্ষরোপণের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। লামিয়া তানজিন মাহমুদ, RTV। সবুজ চা বাগানের ভেতর দৃষ্টিনন্দন লেক, সেখানে ফুটে আছে প্রকৃতির এক অনন্য উপহার, হাজারো লাল শাপলা। মোহনীয় সেরূপ উপভোগ করতে প্রতিদিন সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওয়ানদী চা বাগানে কুয়াশার মধ্যেই ছুটে আসছেন হাজারো দর্শনার্থী। তবে অভিযোগ রয়েছে, পর্যটক ও স্থানীয়দের সচেতনতার অভাবে দিন দিন এর সৌন্দর্য ম্লান হচ্ছে। হবিগঞ্জ প্রতিনিধি শফিউর রহমানের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। চারদিকে সবুজ চা বাগান, উঁচু নিচু টিলার বুক চিরে নেমে এসেছে একটি দীর্ঘ জলাভূমি। সে জলে প্রকৃতির অপূর্ব উপহার, হাজারো লাল শাপলার হাসি। এ নয়নাভিরাম দৃশ্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওয়ানদী চা বাগানে। স্থানীয়রা নাম দিয়েছেন লাল শাপলা বিল। শীতের সকালে ফুটে থাকে অসংখ্য শাপলা। শিশির ভেজা লাল পাপড়িতে সূর্যের আলো পড়তেই যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে প্রকৃতি। অনন্য এই সৌন্দর্য দেখতে দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনই ভিড় জমান প্রকৃতি প্রেমীরা। তবে ফুল ছিঁড়ে নেওয়া এবং মাছ ধরা সহ নানা কারণে দিন দিন নষ্ট হচ্ছে লেকের সৌন্দর্য। গত বছরের তুলনায় কমেছে ফুল ফোটার পরিমাণও, এমনই অভিযোগ দর্শনার্থী ও স্থানীয়দের। আসার কারণ হচ্ছে এখানে চারপাশে চায়ের বাগান, মাঝখানে শাপলা বিল, দেখতে সৌন্দর্য। গত বছর প্রচুর শাপলা ছিল, তো এই বছরে দেখা গেছে যে শাপলা তুলনামূলক কম, অনেক কম। মানুষের তুলে নিয়ে যেতে, ফুল যদি নাই থাকে তো মানুষ আসবে না। এদিকে লেকের সৌন্দর্য ধরে রাখা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হবে বলে জানান ইউএনও। আমরা চা বাগানের সাথে কথা বলে যেহেতু পর্যটকরা আসেন, আমরা সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব নিরাপত্তা ব্যবস্থা শুরু করে এই বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করব। প্রকৃতির দানের এ সৌন্দর্য রক্ষায় দায়িত্বশীলতার পরিচয় দেবে প্রশাসন, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV। দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ, মানববন্ধন সহ নানা ঘটনার আরো খবর জানাচ্ছেন সুলাইমান কবির। পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতা বীরু মোল্লা হত্যার ঘটনায় দলীয় নেতাকর্মীদের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় নিহতের ছেলে রাব্বি মোল্লা বলেন, তার বাবা রাজনৈতিক কারণে নয়, ব্যক্তিগত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে খুন হয়েছেন। পিরোজপুরের কাউখালী উপজেলা ছাত্র দলের সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শহীদ তারিফুর রহমান অনুর 16তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের কালিয়ার পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। তারা জানান, জাতীয়তাবাদী আদর্শ ও বিএনপির 31 দফার প্রতি আনুগত্য পোষণ করতে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। যশোরের অভয়নগরে 170 বস্তা ভেজাল দস্তা সার মাটিতে পুঁতে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে কৃষি বিভাগ। সম্প্রতি একটি দোকানে অভিযান চালিয়ে ব্যাবিলন কোম্পানির এ ভেজাল সার জব্দ করা হয়। সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধ চাঁদা আদায়ের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সিএনজি মালিক সমিতি। দুপুরে উপজেলার ভুইয়াগাতি এলাকার সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আমাদের সিরাজগঞ্জ জেলা বিপুল আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরে 13তম রংপুর বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় বিভাগের 8 জেলার প্রায় 5 শতাধিক প্রতিযোগী বিভিন্ন খেলায় অংশ নেন। নোয়াখালীর সেনবাগে এনায়েতপুর একতা ক্লাবের আয়োজনে নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় অষ্টগ্রাম টাইগার স্পোর্টিং ক্লাবকে 17 রানে পরাজিত করে শিরোপা অর্জন করেছে আজিয়ারা ফ্রেন্ড ক্লাব। সুলাইমান কবির, RTV। জেলা সংবাদ এ পর্যন্তই। সন্ধ্যার সংবাদ 6:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।